আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এই কবরস্থানে দেওয়াটা খুব জরুরি? মানে, এই কবরস্থানে আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেব কিন্তু জানাজার নামাজ পড়িয়া আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরা কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদেরকে কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনও শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায়। আর এক পর্যায়ে তাদের পরিবার ফিরে এসে পরিবারের বাকি সদস্যকে খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলছিস কি করে তুই? এরা গ্রামের মানুষ। এরা এখনো নানান কুসংস্কার বিশ্বাস করে জীবনযাপন করে। এরা মূর্খ, তাই এরা এরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছু হয় না। এইসব হলো কুসংস্কার। এই কবরস্থানই বাবার কবর দেওয়া হবে, আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কোথায়? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভিতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটাও অনেক ভেজাল হবে। তার চেয়ে ভালো এখানেই কবর দেওয়াটা। এছাড়া বাবার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামে দেওয়া হয়। আর তুই এটা নিয়ে এত চিন্তা করিস না তো। বাবার কবর এখানেই দেওয়া হবে। আমরা যে কজন আছি, আমরা সবাই মিলে কবরটা দিতে পারবো। গ্রামের কাউকে আর লাগবে না। শুধু তুই দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির আর আসিফের মধ্যে। তারা দুই ভাই। তারা দুজনে স্থায়ীভাবে শহরে বাস করে। আবিরের পরিবারে ছোট ছেলে আর আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তার বাবা মা শহরে এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। কিন্তু হঠাৎ তার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। আর তার বাবার অনেক ইচ্ছে ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ আর আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের মামা এবং কিছু বন্ধু তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আরিফ জন্মের পর থেকে শহরে বড় হয়েছে, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই জানে না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবরে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থান, কিন্তু গ্রামের লোকদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেওয়া হয় না। এইখানে যাদের কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়। কিন্তু তাদের পরিবার এবং তারা তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না। আর তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তাদের সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এই রকম ঘটনা না ঘটলে কি পূর্বে অনেকবার ঘটেছে। আরিফের আবিরে গ্রামের লোকের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবের সে কোনো জায়গায় মিল খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরা বারে বারে তাদের নিষেধ করেছিল যে এই কবরস্থানে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারো কথায় কান দেয় না। সে জেদ করে বসেই আছে এই কবরস্থানে তার বাবাকে কবর দিবে। এছাড়া শহর থেকে এই কবরস্থানটা আসাটা সহজ। তাই কবর দেওয়ার নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজন তার বাবার দাফন দিতে আসেননি এখানে। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4জন শহরের বন্ধু এবং 2জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে। আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটা দাফনের জন্য সব কিছু প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে, ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলের পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেক কাঁদতে কাঁদতে তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবার আর কেউ বেঁচে থাকবে না ও তোমাদের কাউকে বাঁচতে দেবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই ভয় পেয়ে যায়। এদিকে আসিফ উল্টো অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবর থেকে বের করে দেয় আর বলে, এতটা কি খারাপ পরিস্থিতির পড়েছি নাকি শেষ পর্যন্ত একটা পাগল উপদেশ আমাদের শুনতে হবে? আসলে এগুলো পাগলের প্রলাপ বলে তাড়াতাড়ি কবর দিয়ে চলে যায়।
আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরেই তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অনুভূত তাকে গ্রাস করে থাকে। কবরের লাশটা রাখার পর যেই লাশটার মুখের উপর থেকে কাপড়টা সরায় আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে বাবার লাশের চেহারা এতক্ষণ এত ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিকের একটা লাশের মতো লেগেছিল। তাহলে কবরের ভিতরে লাশটা রাখতে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগে অনেক আত্মীয়ের লাশ কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম নেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করলো। সে ভাবলো গ্রামের লোকগুলোর মুখে কবরস্থান সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনে উল্টোপাল্টা চিন্তা এসে বাসা বেঁধেছে। আসলে সব ঘটনা হয়তো স্বাভাবিকভাবে ঘটেছে। এরপর দ্রুত তারা দাফনের কাজটা শেষ করলো। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবে কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার মন কেন যেন মনে হচ্ছিল তাকে সেইখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পিছন ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফেলে রেখে যাস না বাবা, আমার সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনে আঁতকে উঠে পেছন ফিরে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সে ভাবলো এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এসব উল্টোপাল্টা চিন্তা ভেসে আসছে। এরপর আবির আর কিছু না ভেবে সবার সাথে শহরে চলে গেল। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের মতোই স্বাভাবিক জীবনের মতো চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তার বাবা হারানোর শোকে থাকলেও পরে শহরের ব্যস্ততায় তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হলো। আর গ্রামের লোকদের বলা সেই অদ্ভুত কথাগুলো তারা আর কেউ মনে রাখে না। শহরে আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবে দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে কাজ করতো। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়ি এসে পড়াশোনা করত। এইভাবে তারা দিন কেটে যাচ্ছিল। তাদের মা, আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 6 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিন বাড়িতেই থাকতো। এভাবে চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব ঘটতে লাগলো। এদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সম্মি এবং তার মেয়ে অনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে স্বামী শুনতে পেল ঘরের ভেতরে অনামিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। স্বামী প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা অনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরে ঘুমিয়েছে, তাছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আরেফ তো বাড়ির বাইরে, তাহলে অনামিকা কার সাথে কথা বলছে? এরপর স্বামী দ্রুত গোসল শেষ করে অনিকার ঘরে দেখতে যায় সে অনিকা কার সাথে কথা বলছে, কিন্তু ঘরে গিয়ে দেখে অনিকা চুপচাপ ঘুমিয়েছে। এইদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়েছে। স্বামী পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগে ওয়াশরুম থেকে স্পষ্ট অনিকার খিলখিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর স্বামীর মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। অনিকা তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে কথা বলবো কিভাবে আর হাসবো বা কখন? তাই সে ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটা স্বামীর রাতের ঘুম কেড়ে নেয়। কারণ এই ঘটনার পর থেকে অনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। স্বামী প্রায় লক্ষ্য করে যে অনিকা একা একা কারোর সাথে কথা বলতে থাকে। অনিকা নিজে নিজে একা একা কথা বলতে থাকে আর নিজে নিজে হাসতে থাকে। অনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে আছে আর সে অনিকার সাথে গল্প করছে। যদিও স্বামী অনিকার আশেপাশে কাউকে দেখতে পায় না, স্বামী এবং অনিকা রাতে একসাথে ঘুমায়। মাঝরাতে যেই স্বামীর ঘুম ভাঙে সে লক্ষ্য করে অনিকা কারো সাথে একা একাই কথা বলছে। স্বামী ঘুম থেকে উঠতে দেখে অনিকা চুপ হয়ে যায়, আবার চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সের মেয়ে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা নয়। অনিকার এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র স্বামীই লক্ষ্য করে। বাড়ির আর কারো চোখে এই অদ্ভুত ব্যবহার ধরা পড়ে না। স্বামী প্রথম দিকে এই ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এ সম্পর্কে কিছু বলেনি। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে আসিফকে এই ঘটনা খুলে বলে স্বামী। আসিফ প্রথমে শুনে ঘটনাটি বিশ্বাস করে না। সে ভাবে স্বামী হয়তো কোথাও ভুল হচ্ছে, নাহলে
একটা 5 বছর বয়সের মেয়ে কি কখনো এরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে অনিকাকে দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর শাম্মীর মতো আসিফও লক্ষ্য করে যে অনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে নিজে নিজে কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করতেছে। এবার বিষয়টা নিয়ে আসিফও শাম্মীর মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা শাম্মী যখন অনিকাকে নিয়ে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করে, অনিকা সরাসরি এই বিষয়টা অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপর আসিফ এবং শাম্মী আরও বেশ চিন্তায় পড়ে যায়। অনিকা এরকম গুছিয়ে মিথ্যে কথা বলাটা তাদের আরও বেশি চিন্তায় ভাবিয়ে ফেলে, কারণ অনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না, আর একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতদিন বদলে গেল কিভাবে। এরপর তারা ভাবে অনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করতো, তাই হঠাৎ করে দাদার মৃত্যুর কারণে হয়তো অনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই অনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শাম্মী আর আসিফ তাকে একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ অনিকার সাথে নানান বিষয়ে কথা বলে। এরপর আসিফ এবং শাম্মীকে জানে অনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অভিনয় আর দুষ্টুমি করেই থাকে। যেহেতু তাদের বাড়িতে অনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো অনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতে স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ডাক্তার অনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেয় তাদের। এরপর তারা কিছুটা নিশ্চিত হয়ে বাড়ি ফিরে আসে। এরপরও অনিকের এইরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটুও কমে না। তবে সম্মি এবং আসিফ এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়া অনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন চলে গেল, কিন্তু এরপরেও সবচেয়ে বড় ঘটনাটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আরিফ দুজনে ছুটির দিন। তারা দুজনে মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে গেল। তারা বাজার করা শেষে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক সেই সময় আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতে দেখে তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতে অপর থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলল, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইয়াকে নিয়ে বাড়িতে চলে আয়। বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, অনিকা মারা গেছে। তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথাটা শুনে পুরো আঁতকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল প্রায় হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না অনিকা কি করে মারা যাবে। অনিকা তো একটু আগে মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির, তার ভাই আসিফ এ সম্পর্কে কিছু না বলে দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরে তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আরিফ পুরো আঁতকে উঠল। এরপর আসিফ এবং আবির দুজনে দ্রুত ছুটে বাড়ির ভিতরে যায়। সেখানে গিয়ে একটা ভিড়টা ক্রমশ তাদের বাড়ির পেছন পর্যন্ত গেছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরে। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখলো তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো বাড়ির পেছনে নতুন বিল্ডিংটার পিলারের রডের উপর অনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিংয়ের ছুঁচোর রড অনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। অনিকার পুরো শরীর এবং বিল্ডিংয়ের পিলার পুরো অনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আরিফ দৃশ্যটা দেখে আঁতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারো বুঝতে বাকি রইল না যে অনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবে সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায়। কিন্তু অনিকা ছাদ থেকে পড়ল কিভাবে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে সে। তাই সবাই এটাকে সাধারণভাবে একটা দুর্ঘটনা ভাবে। এরপর পুলিশ আসে এবং অনিকার লাশকে সেই পিডেলের রড থেকে বের করেন। এতক্ষণে সবাই বুঝতে পেরেছিল যে অনিকা মারা গেছে। অনিকার মা এইভাবে তার মেয়েকে রডের উপর পড়ে থাকতে দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। অনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে থেকে শুধু তার মেয়ের লাশ দেখছিল। এদিকে আবির যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনা করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তাদের মাও এই দৃশ্য দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিকে যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক ভুলতে পারেনি এখনও পরিবারের আরেকটা সদস্যর অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর অনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ, আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণ তাদের চোখের সামনে মারা গেল।
আর তারা কিছুই করতে পারলো না। তারা শুধু ভাবলো, ইস যদি আরেকটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই অনিকার কথা ভুলতে পারছিল না। আর শাম্মী অনিকার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আসিফ আবারও অফিসে যাওয়া শুরু করলো। আবির আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়লো এবং শাম্মী নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে, যদিও কেউ এখনো পর্যন্ত অনিকাকে ভুলতে পারেনি, আর ভোলাও সম্ভব না। অনেকে ভুলতে না ভুলতে তাদের পরিবারে আরও একটা নতুন বিপদ এসে হাজির হলো। এর মধ্যে স্বামীর চোখে হঠাৎ আরও একটা অদ্ভুত ঘটনা ধরা পড়লো। এবার স্বামী অনিকার করা আচরণগুলো প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ি অর্থাৎ আসিফের মায়ের ভিতর। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করলো। স্বামী যখন তার আশেপাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর যেই স্বামী তার থেকে একটু দূরে অন্য কোথাও যায়, ঠিক তখনই একা একা নিজে নিজে কথা বলতে থাকে। সেও এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে, আর সাথে সে গল্প করছে, যদিও স্বামী কাউকে দেখতে পায় না। স্বামী এই বিষয় নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। অনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় সে। এরপর সে একদিন সাহস করে আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে বসে কথা বলে। কিন্তু আসিফের মা অনেকটা অনিকার মতো করে উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে স্বামী আরও বেশি অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক এই রকম উত্তর সে অনিকার কাছ থেকে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহার করছে এই বা কেন। প্রথমে অনিকা, এখন মা। সে ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক শোকে আবির এবং আসিফের মা তেমন ভালো ছিল না। তাই স্বামী নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায় না। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ এবং আবির কাউকে এ সম্পর্কে কিছুই বলে না স্বামী। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। স্বামী ধীরে ধীরে ঘটনাটাকে স্বাভাবিকভাবে নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ অনিকের এই দুর্ঘটনা থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর আর এই বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে। কিন্তু স্বাভাবিক বিষয়টা আরও বেশি স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাকে তাকে অনেক বেশি অবাক করে দেয়। যেদিন আসিফের মাকে রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়, স্বামী যেই শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখল দরজা ভালো করে চাপিয়ে দেওয়া আছে, আর ভেতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরও একটি কণ্ঠ স্বামীর কানে ভেসে আসলো। কণ্ঠ একটি বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে স্বামীর বুঝতে বাকি রইল না যে আরে এটা তো আসিফের বাবার কণ্ঠ। স্বামী পুরো আঁতকে উঠল, আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে। এরপর স্বামী অবাক হয়ে দ্রুত দরজা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর স্বামী যা দেখলো তা দেখে স্বামী আরও বেশি অবাক হয়ে গেল, কারণ ঘরের ভিতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছেন, আর কেউ নেই। একটু আগেও তো বাইরে থেকে সে ঘরের ভিতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। স্বামী বেশ অবাক হয়ে ঘরে এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকে দেখতে পায় না সে। এরপর স্বামী অবাক হয়ে যায়, আসিফের মাকে প্রশ্ন করে, মা আপনি কার সাথে কথা বলছেন। স্বামীর কথা শুনে আসিফের মা কিছুটা অবাক হয়ে উত্তর দেয়, আমি আবার কার সাথে কথা বলবো, আমি তো চুপচাপ এখানে বসেছিলাম। স্বামী এরকম উত্তর শুনে আর কিছু বলতে পারেনি আসিফের মাকে। স্বামী শুধু ভাবছিল হয়তো তাহলে কি সে ভুল কিছু শুনেছে। এরপর ভাবলো হয়তো ভুল কিছুই শুনেছে, নাহলে মৃত মানুষ কি কখনো আবার ফিরে এসে কারোর সাথে কথা বলতে পারে নাকি। এরপর স্বামী কিছুটা স্বাভাবিক হয়ে ও শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতে খাবার খেতে। আসিফ, আবির, স্বামী এবং তাদের মা 4 জন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানে আসিফের মা হঠাৎ খুব রেগে খাবার প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন। আসিফ এবং আরিফ তাদের ধরতে যায়, কিন্তু মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে যায়। আসিফ আর আবির কেউ বুঝতে পারে না যে তাদের সাথে এই কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর হঠাৎ মা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কারো বাঁচা উচিত হবে না, তোরা বাঁচবি না, ও সবাইকে ডাকছি, সবাই তার কাছে যাবে। এতটুকু কথা বলে পাগলের মতো দৌড়তে দৌড়তে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে যায়। আবির এবং আসিফ কেউ বুঝতে পারলো না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাহিরে কোথায় যাচ্ছে সে। এরপর তারা পিছু পিছু আবির, আসিফ, স্বামী 3 জনে ছুটতে থাকে। ততক্ষণ তারা বাড়ির বাইরে পৌঁছলো, দেখলো বাড়ির সামনে রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে আছে। আবির এবং আসিফ দেখে বুঝতে পারলো যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু না বুঝে গাড়িটা থামাতে
চামতে তার মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ এবং আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোকও আবির আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়, কিন্তু যতক্ষণে তারা হসপিটালে পৌঁছায় তার আগে তাদের মা পৃথিবীর ত্যাগ করে উপরের দুনিয়ায় পাড়ি জমায়। ডাক্তার তাদের মাকে মৃত ঘোষণা করে। এরপর আবির, আসিফ, সম্মি তিনজনে কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবারের তৃতীয় শোক নেমে এসেছে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকে শহরের একটা কবরস্থানে দাফন করা হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সড়ক দুর্ঘটনা ভাবে, কিন্তু আবির, আসিফ আর শাম্মী জানে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয় অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছে। কিন্তু কি ঘটতে পারে এটা কারো মাথায় আসলো না। এছাড়া তাদের এলাকায় মানুষ এবং তাদের শহরের আত্মীয়স্বজনরা এটা বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছিল। একসাথে পরিবারের এতগুলো সদস্য ধীরে ধীরে মৃত্যু তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যই এর কোনো সমাধান করতে পারছে না, উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি বলবে। এরপর দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর স্বামী শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলোকে হারিয়ে তারা মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার পর স্বামী, আসিফ এবং আবির আগের ঘটা সব ঘটনা খুলে বলে। শাম্মীর দেখা সেই অদ্ভুত ঘটনাগুলো সে তাদের জানায়। শাম্মী বলে মাও অনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকতো এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আরিফ কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুইজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, কিন্তু কী সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউ আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরও বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না। সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। শাম্মীকে বাড়িতে একাই রেখে গিয়েছিল তারা। বাড়ির বাইরে গিয়েছিল আসিফ, ব্যাংকে জরুরি কাজ করছিল। ঠিক সেই সময় তার মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসে। আসিফ কলটা ধরলে স্বাভাবিকভাবে বলে, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তোদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সব কিছু পুড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মামার মুখে হঠাৎ এই কথাটা শুনে আসিফ ভয়ে আঁতকে উঠল। সে জানে যে শাম্মী একা বাড়িতে আছে, তাহলে তার আবার কিছু হয়নি তো। এরপর আসিফ আবিরকে কল দিয়ে এই আগুন লাগার কথাটা জানায়। আবির এইরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভয়ে আঁতকে ওঠে এবং শাম্মীর কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনে খুব দ্রুত বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছে আবারও সে হাজারো মানুষের ভিড়ে তাদের হৃদস্পন্দন যেন আরও বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভিতর দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতে দেখলো তাদের বাড়ি এখন তাদের বাড়ির পুরনো অবস্থায় নেই। পুরো বাড়ি পুড়ে কয়লা হয়ে গেছে। আবির এবং আসিফ পাগলের মতো স্বামীকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পটির উপর সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা হয়েছে। সাদা কাপড় সরাতে তাদের আর চিনতে বাকি রইল না এটা তাদের স্বামী। স্বামী পুরো আগুনে পুড়ে ঝলসে গেছে। লাশটাকে দেখে চেনার উপায় নেই যে এটা কার লাশ, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যায় যে স্পষ্ট এটা একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে সম্মি ছাড়া আর কোনো মেয়ে ছিল না। আসি পুরো কান্নায় ভেঙে পড়ে। আবির কান্না করছিল, তাও সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এরপর পুলিশ ও গোয়েন্দার দল আসে। এর আগে ফায়ার সার্ভিস চলে এসেছিল। তারা নাদান তদন্তকার অবশেষে জানতে পারে সে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই পুরো বাড়িতে আগুন ছড়িয়েছে। অর্থাৎ এই মেয়েটা অর্থাৎ স্বামী এই সময় রান্না করেছিল, তাই সে সাথে আগুনে পুড়ে মারা যায়। একের পর এক দুর্ঘটনা তাদের পরিবারের সদস্যরা এইভাবে মৃত্যু ঘটেই চলছিল। প্রথমে 5 বছরের বাচ্চা মেয়ে অনিকা ছাদ থেকে পড়ে গেল। এরপর আবির এবং আসিফের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেল। আর এইবার স্বামী গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল। এসব কিছু কি শুধু দুর্ঘটনা নাকি অন্য কিছু? একসাথে একই পরিবারে এতগুলো দুর্ঘটনা মোটেও স্বাভাবিক ছিল না। কেউ এগুলো স্বাভাবিকভাবে নিচ্ছিল না। এদিকে এর পিছনে কী কারণ থাকতে পারে এটা বুঝতে পারছিল না কেউ। এবার যেন শুধু মৃত্যুকেই বরণ করে নেওয়ার জন্য বেঁচে রইল আবির এবং আসিফ। স্বামী দাফন কাজ শেষ করার পর যখন কবরস্থান থেকে বের হলো, তখন আবির আসিফের কাছে গিয়ে বলল, ভাইয়া, আমি হয়তো জানি এসব দুর্ঘটনা কে ঘটাচ্ছে আর কেন ঘটাচ্ছে। এগুলো একটা দুর্ঘটনা ছিল না ভাইয়া, এসব ছিল খুন। অনিকা, ভাবি আর মা তিনজনকে খুন করা হয়েছে। আবিরের কথা শুনে আসিফ পুরো আঁতকে উঠলো। এরপর আসিফকে বললো, কি বলছিস এসব? তুই কি করে জানলি এগুলো দুর্ঘটনা না খুন? তাহলে বল কে এই খুনগুলো করেছে। এরপর আবির কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর উত্তর দেয়, আমার মনে হয় সেই গ্রামের লোকগুলোর বলা কথাগুলো ঠিকই হচ্ছে। লোকগুলো বলেছিল ওটা একটা অভিশপ্ত কবরস্থান, আর ওইদিকে যাদের কবর দেওয়া হয় তাদের কারো আত্মাই আর শান্তি পায় না। তারা তাদের পরিবারের কাছে ফিরে আসে এবং তাদের পরিবারের সদস্যদের খুন করে তার সাথে
করে ওপারের দুনিয়ায় নিয়ে যেতে চায়। আমার মনে হচ্ছে তাদের বলা কথাগুলো ঠিক। আমাদের বাবার আত্মা আবার আমাদের পরিবারে ফিরে এসেছে এবং সেই অনিকা মা এবং স্বামীকে খুন করেছে। তাহলে তুমি বলো একসাথে এতগুলো দুর্ঘটনা হয় কি করে? আবিরের কথা শুনে আসিফ আবার খুব রেগে গেল আর আবিরকে বলল, তুই কি আসলেই পাগল? এসব অভিশপ্ত বলে কিছু হয় না। মৃত্যুর পর মানুষের আত্মা আর ফিরে আসে না। এসব কিছুই কেবল একটা দুর্ঘটনা ছিল। তুই এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না আমায়। আবির একটা ভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবর জেদি স্বভাবের ছেলে। সে কিছুটা এই অভিশপ্ত কথাটা মেনে নিতে রাজি না। তাদের বাড়ি থেকে তাদের মামার বাড়ি খুব একটা দূরে না, তাই রাতে আবির এবং আসিফ তার মামার বাড়িতে থাকতে যায়, কারণ তাদের নিজেদের বাড়ি এখন থাকার উপযুক্ত নেই। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ এবং আবিরকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছে। তাদের এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না। তারা সবাই একে একে অপরের সাথে কথা বলছিল। তাদের সবার কথার মাঝখানে হঠাৎ আসিফ উঠে তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে কেন যেন তাকে যেতে বলছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করলো, বলল আজ এমন একটা দুর্ঘটনা ঘটলো, তাই আজ এত রাতে অফিসে যেতে হবে না। কিন্তু আসিফ কারো কথাই শুনল না। সে বলল তাকে নাকি ব্যাংকে কি সমস্যা আছে। আবির তার সাথে যেতে চাইলে সে আবিরকে যেতে মানা করলো। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে অফিসের পথে ছুটলো। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল আর রাতের বেলা সে যেটা ভুলে অফিসে যেতে যাচ্ছে। এরপর এটা নিয়ে আর বেশি কিছু ভাবলো না। রাত তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরে একা একা বসেছিল আবির। এরপর ভাবলো এত রাত হয়ে গেছে, এখনো ভাইয়া বাড়িতে আসছে না কেন? এটা ভাবতে ভাবতে তার মোবাইলে আসিফের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বার দেখে আবির দ্রুত কলটা ধরলো। কল ধরতে ওপাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠে ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছিল যেন মনে হচ্ছে সে কোনো কিছু দেখে প্রচুর ভয় পেয়ে। তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরে একা একা বসেছিল আবির। এরপর ভাবলো এত রাত হয়ে গেছে, তার ভাইয়া এখনো বাড়িতে আসছে না কেন? এটা ভাবতে ভাবতে তার মোবাইলে আসিফের নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা দেখে আবির দ্রুত কলটা ধরলো। কল ধরতে ওপাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠে ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছে মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে। আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলল, আমায় বাঁচাও, সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে, আমায় বাঁচাও। এটুকু কথা বলে আসিফ কলটা কেটে দিল। আর আবির কথাটা শুনে পুরো আঁতকে উঠল। সে কিছু বুঝতে পারল না আসিফ হঠাৎ করে এইসব কথা বলছে কেন। এবার কি তাহলে আবার আসিফের কোনো বিপদ হলো? আবির কথাটা ভেবে বেশ ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সব সদস্যদের হারিয়েছে। এখন যদি আসিফের কোনো কিছু হয় তাহলে সে কে নিয়ে বাঁচবে? এরপর আবির আসিফের নাম্বারে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পায় সে। এবার তার চিন্তা যেন আরও বেড়ে যায়। সে দ্রুত তার মামার ঘরে যায়। এরপর আবির তার মামাকে সব কথা খুলে বলে। আবির বলে যে আসিফ হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাঁদতে কাঁদতে একটু আগে আবিরকে কল দিয়েছিল। এরপর হঠাৎ কলটা কেটে যায়। এরপর থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবিরের মামা কথাটা শুনে বেশ চমকে ওঠে। সেও আবিরের মতো বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আবির এবং তার মামা দুজনে মিলে খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। আসিফকে খুঁজতে যায়। প্রথমে তারা আসিফের ব্যাংক অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরও বেশি অবাক হয়। কারণ সেখানে গিয়ে তারা জানতে পারে যে আসিফ আজ রাতে অফিসে আসেনি, বা জরুরিভাবে কেউ অফিসে আসতে বলেনি। তারা কথাটা শুনে পুরো অবাক হয়ে যায়। তারা ভাবে আসিফ শুধু শুধু তাদের মিথ্যে কথা বলে এত রাতে বাড়ি থেকে বের হবে কেন? তাদের চিন্তার মাত্রা যেন আরও বেড়ে গেল। এরপর আবির এবং আবিরের মামা শহরের অনেকগুলো রাস্তা ঘুরে বেড়ায় আসিফকে খুঁজতে, কিন্তু কোথাও আসিফকে খুঁজে পায় না তারা। এরপর ভেতরেও আসিফকে অনেকবার কল দেয় আবির, কিন্তু সে একইভাবে বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায় সে। এইভাবে দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। এরপর রাস্তা চলতে থাকে। হঠাৎ আবির এবং তার মামা লক্ষ্য করে রাস্তায় একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়েছে। কয়েকজন পুলিশ সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ ভয় পায়। তারা ভাবে যে এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? এরপর আবির এবং তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে যায়। এরপর ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার পর তারা যা দেখলো তা দেখে তাদের পুরোই আঁতকে উঠলো। তারা দেখলো একটা গাড়ি রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। গাড়িটা দেখে তাদের চিনতে বাকি রইল না যে আরে এটাই তো সেই গাড়ি। গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল। তারা গাড়িটা দেখে আঁতকে উঠে কাঁদতে থাকে। এরপর গাড়িটা একটু কাছে যেতে দেখলো যে আসিফের রক্তাক্ত শরীর গাড়ির ভিতরে পড়ে রয়েছে। আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনে নির্বাক হয়ে গেছিল। তারা কিছুই বুঝতে পারছিল না, তারা কল্পনা করতে পারছিল না যে আসিফ মারা গেছে। তারা ভাবতে লাগলো যে আসিফ এভাবে অ্যাক্সিডেন্ট করলো কীভাবে? আসিফ তো বেশ ভালো গাড়ি চালাতে পারে। এরপর সেখানকার পুলিশ
তাদের জানালো যে আসিফ হয়তো গাড়ি ব্রেক ফেল করেছিল, তাই ব্রেক নিয়ন্ত্রণ করতে না পেরে গাছের সাথে গাড়িটি ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। এরপর আশেপাশের সব মানুষ এই অ্যাক্সিডেন্টের শব্দ পেয়ে সেখানে ছুটে আসে। পুলিশ খবর পায়। যদিও কেউ নিজের চোখে চোখে দুর্ঘটনা হতে দেখে নেই, কিন্তু নিঃসন্দেহে এটি একটি বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা রাত প্রায় 12টার দিকে ঘটে। কথাটা শুনে আবিরের মামা বেশ চমকে যায়, কারণ সে জানতো যে কোনো গাড়িতে কোনো রকম সমস্যা ছিল না, তার ব্রেকের সমস্যা থাকার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল করলো কীভাবে? আবির এবং তার মামা কিছুক্ষণ চুপচাপ সেখানে বসে রইল। আবির জানে যে এটাকে সবাই একটা বড় সড়ক দুর্ঘটনা ভেবে উড়িয়ে দিবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক সড়ক দুর্ঘটনা নয়, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা শেষ কথাগুলো ঘুরতে থাকে, আমায় বাঁচাও ভাই। সেই গ্রামের লোকের কথাগুলো বলা কথাগুলোই ঠিক হয়েছে, বাবার আত্মা ফিরে এসেছে। আবির বুঝতে পারে যে তার ধারণা ঠিক ছিল, তার বাবার আত্মা আসলেই ফিরে এসেছে এবং সেই সাথে এক করে তার পরিবারের সদস্যদের খুন করে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমে অনিকা, তারপরে মা, এরপর সম্মি, এরপর তার বড় ভাই আসিফকেও খুন করেছে। এইভাবে সবাইকে খুন করেছে, আর এখন শুধু একজনে বেঁচে আছে। আবির জানে সে এরপরে সেই একজনে ওপারে দুনিয়ায় পাড়ি জমাবে। সেই একজন তার বাবাকে খুন করবে, সেই একজন আর কেউ না, হ্যাঁ, সেই বাকি একজন আবির নিজে। আবির জানে এরপর সে নিজেও মারা যাবে। তার মৃত্যু অতি সন্নিকটে। পরিবারের বাকি সদস্যের মতো সে হয়তো কোনো দুর্ঘটনায় মারা যাবে, তবুও মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আসিফের লাশকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানান আত্মীয় স্বজনরা আবার বাড়িতে এসে ভিড় জমায় কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আর আবিরের কাছে এখন যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, কারণ 2 মাসে কয়েকবার এই ঘটনার সম্মুখীন হয়েছে। তার অনুভূতিগুলো যেন এখন মারা গেছে। সে একজন জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে শুধু সবার কর্মকাণ্ড দেখছিল। এরপর শহরে একটা কবরস্থানে আসিফের দাফন কাজ শেষ করা হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে যার যার বাড়ি ফিরে যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে থাকতে বলেন, কিন্তু আবির থাকে না। অনেকটা পাগলের মতো ব্যবহার করে সে। সে একা একা অন্ধকারে সে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভেতরে বসে থাকে। তার মামাকে সেখান থেকে চলে যেতে বলে। আবির তার মামাকে বলে সে একটু পরেই যাবে, তার বাড়ি যাবে। এখন সে একটু একা থাকতে চায়। এরপর আবিরের মামা আবিরকে ছেড়ে তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির চুপচাপ বসে থাকে, যেন সে জানে তার মৃত্যু অনেক নিকটে চলে এসেছে। হয়তো একটু পরেই এই বাড়িতে তার মৃত্যু ঘটবে, হয়তো একটু পরেই সে তার পরিবারের বাকি সদস্যের কাছে উপরে দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। এরপর হঠাৎ সে ভাবলো, আসলেই কি ওই অভিশাপ থেকে বেঁচে আর কোনো উপায় নেই? আসলেই কি তার মৃত্যু নিশ্চিত? আসলেই কি তার বাঁচার কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কি আর তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নেই? এরকম হাজারো প্রশ্ন আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে এইসব প্রশ্নের উত্তর, রহস্য, সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সব উপায় একমাত্র সেখানেই পাওয়া যাবে যেখানে তারা তার বাবাকে কবরটা দিয়েছিল। সে বুঝতে পারে যে এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। তাকে সেই অভিশপ্ত কবরস্থানটার পাশেই ফিরে যেতে হবে, কারণ একমাত্র সেখানের লোকেরা তার বাবার কবর দেওয়ার আগে থেকে তাদের নানানভাবে সতর্ক করেছিল, চেষ্টা করেছিল। নিশ্চয় এখন তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কী করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আবির আর কিছু না ভেবে সিদ্ধান্ত নেয় যে করে হোক তাকে আবার তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানে হয়তো এই অভিশপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি ঘটে, কিন্তু রাতের অন্ধকারে যেই গ্রামে যাওয়া ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষায় তাদের বাড়িতে সারা রাত বসে রইল। সকাল হলে সে রওনা দিবে তাদের গ্রামের দিকে। এরপর রাতের আঁধার পেরিয়ে যেই ভোরের সূর্যের আলো উঁকি দিচ্ছে, ঠিক সেই সময়ে আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার মামা বা অন্য কাউকে কিছু না বলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় অনেকটা সময় বাসে বসে থাকার পর অবশেষে সে তার গ্রামের বাড়িতে পৌঁছালো। গ্রামের বাড়ি পৌঁছে সে আবার পুরো দ্বন্দ্বে পড়ে গেল। সে ভাবছিল যে সে গ্রামে ঠিকমতো পৌঁছে গেছে, কিন্তু না, এখন সে কি করবে? সে সাহায্যের জন্য গ্রামে কার কাছে যাবে? সে কাকে বিশ্বাস করবে এইসব ঘটনা খুলে বলার জন্য? কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আবিরের হঠাৎ মনে হলো এই গ্রামের ইমাম সাহেব তাদের সবার প্রথমে সতর্ক করেছিল। তাহলে নিশ্চয় এই অভিশপ্ত কবরস্থান সম্পর্কে সেই সবচেয়ে ভালো জানে এবং তার এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি হতে হবে এটাও হয়তো সে জানে। এরপর আর কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করতে গেল, মসজিদে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হয় না, স্বাভাবিকভাবে মুচকি হাসি দিয়ে আবিরকে বলে, আমি জানতাম যে তোমাদের পরিবার কেউ না কেউ বেঁচে এই গ্রামে ফিরে আসবে। আবার
আমার কাছে এই অভিশাপটার ব্যাখ্যা চাইবে। এরকম ঘটনা এর পূর্বে অনেকবার ঘটেছে, এরপরেও আরও ঘটবে। ইমাম সাহেবের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ থেকে এরপর কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবির সব ঘটনা খুলে বলে। এই গ্রাম থেকে শহর যাওয়ার পর এই পর্যন্ত তার পরিবারের সাথে যা যা হয়েছে, পরিবারের সকল সদস্য ধীরে ধীরে নানান দুর্ঘটনায় পড়ে মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবে ইমাম সাহেবকে খুলে বলে। ইমাম সাহেব কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর আবিরকে বললেন, এরকম হওয়ারই কথা ছিল। প্রায় প্রতি বছর এখানে একটা পরিবার আসে তাদের আপনজনকে কবর দিতে। আমরা নানান নিষেধ থাকার পরেও অনেকটা জেদ করে ওই কবরস্থানে তাদের পরিবারের সদস্যকে কবর দেয়। যাকে কবর দেওয়া হয় তার আত্মা আর কোনোদিন শান্তি পায় না। এরপর তার আত্মা আবার তার পরিবারের সদস্যের কাছে ফিরে যেতে চায়, কিন্তু মৃত্যুর পর তাদের পরিবারের মানুষদের সাথে থাকতে পারে না তারা। তাই তাদের পরিবার বাকি সদস্যদের খুন করে তাদের সাথে নিয়ে ওপারের দুনিয়ায় পাড়ি দেয়। কিন্তু সেই লাশগুলো বা তাদের পরিবারের কি দোষ থাকে? তারা কেন শুধু শুধু শাস্তি পায়? আসলে দোষ সেই লাশ বা তার পরিবারের নয়, দোষটা এই অভিশপ্ত কবরস্থানের। এই অভিশপ্ত কবরস্থানে যাদের কবর দেওয়া হয় তাদের পরিবারের সাথে কেবল এই ঘটনাটা ঘটে। এই কবরস্থানটাকে অভিশপ্ত বলার পেছনে বড় একটা ঘটনা রয়েছে। আসলে তোমার বাবাকে যেই কবরস্থানে তোমরা কবর দিয়েছ, এটা আগে একটা সাধারণ বড় কবরস্থান থাকলে বর্তমানে একটা গণকবরের ঘটনা প্রায় 15 বছর আগের কথা। তখন আমি এই গ্রামের ইমাম হয়ে আসি নাই। এই ঘটনাটা পুরো একটা বড় হুজুরের কাছে শোনা। আজ থেকে 15 বছর আগে এই কবরস্থানটা এই গ্রামের একমাত্র কবরস্থান ছিল। এখানে স্বাভাবিকভাবে এলাকার মানুষ মারা গেলে তাদের কবর দেওয়া হতো। স্বাভাবিকভাবে কাটছিল গ্রামের মানুষের দিনগুলো। এরপর একদিন গ্রামের মানুষগুলো একটা বড় পাপে জড়িয়ে পড়ল। সেই সময় এই গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা কেমিক্যালের কারখানা ছিল। সেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল তৈরি হতো এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কাজ করত। যদিও এই গ্রামের সহ আশেপাশে 10 গ্রামের মানুষরা তখন এই কারখানা সম্পর্কে কিছুই জানতো না। একদিন সেই কেমিক্যাল কারখানায় একটা ভেজাল কেমিক্যাল তৈরি করতে যায় কারখানার মালিক। তারা সেই কেমিক্যাল তৈরি করাতে সাধারণ শ্রমিকদের দিয়ে, কিন্তু সেদিন তারা সফলভাবে কেমিক্যালটা তৈরি করতে পারলো না। কেমিক্যাল তৈরি করার মাঝপথে সেই কেমিক্যাল থেকে হঠাৎ করে একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হতে থাকে। সেই গ্যাস বিষের সাথে কারখানার প্রায় অর্ধেক বেশি শ্রমিক মারা যায়। ঠিক সেই সময় কারখানার মালিকেরা বেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবে এই কেমিক্যাল বা এতগুলো শ্রমিকের হঠাৎ মৃত্যুর ঘটনা যদি কারো কানে যায় তাহলে তাদের কপালে অনেক দুঃখ রয়েছে। এদিকে কারখানার বাকি সেই শ্রমিকগুলো বেঁচে যায়। তারা বেশ রেগে যায় মালিকের উপর। তারা এতগুলো শ্রমিকের মৃত্যুর কারণ জানতে চায় মালিকের কাছে। মালিক বুঝতে পারে এই বাকি শ্রমিকগুলো যদি বেঁচে থাকে তাহলে এই কারখানার ভেতরে সব খবরগুলো বাইরে চলে যাবে। সবাই জেনে যাবে যে এই কারখানায় এতগুলো শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি শ্রমিকদেরকে তারা খুন করবে। তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। এরপরে কারখানার মালিক পক্ষের লোকেরা বাকি শ্রমিকদেরকে বোকা বানিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে খুন করে। সবাইকে প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে। পরে ওই অজ্ঞান অবস্থায় গলায় ছুরি দিয়ে কেটে তাদের খুন করা হয়। এরপরে তারা ওইসব শ্রমিকের লাশগুলোকে গুম করে উদ্দেশ্য একটা ট্রাকে করে রাতের অন্ধকারে এই গ্রামে লাশগুলো নিয়ে আসে। তারা জানতো যে এই গ্রামে থেকে কারখানাটা বেশ দূরে, তাই এই পর্যন্ত কেউ ওদের খুঁজতে আসবে না। এরপর এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষদের মোটা অঙ্কের টাকা দিয়ে ওই অভিশপ্ত কবরস্থানটাতে এক রাতের জন্য নেয় তারা। এরপর একটা গণকবর খুঁড়ে শখানেক শ্রমিকের লাশকে জানাজা ছাড়া ওই অবস্থায় গর্তে ফেলে পুঁতে রাখে ওই কবর কারখানার মালিকের দল। ওই সময় তাদের এই জঘন্য কাজটা গ্রামের প্রায় সব লোকরাই দেখছিল, কিন্তু সেই মালিক পক্ষ গ্রামের সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে দেয়। এমনকি গ্রামের অনেকে সেই অভিশপ্ত কবরস্থানে গর্ত খুঁড়ে সেই লাশগুলোকে গর্ত করে পুঁতে রাখতেও সাহায্য করেছে। গ্রামের সবাই টাকার নেশা অন্ধ হয়ে গেছিল। একটা পবিত্র কবরস্থানে এরকম নির্মম জঘন্য কাজ করার জন্য সেই কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয়। সেই শখানেক শ্রমিকের মধ্যে কারো আত্মা আর মুক্তি পায় না। তাদের আত্মাগুলো এই কবরস্থানে আটকে পড়ে থাকে। এরপর শোনা যায় যে এই কেমিক্যাল কারখানায় যে সকল শ্রমিক মালিকেরা সেদিন শ্রমিকদের এতটা নির্মমভাবে এখানে গণকবর দিয়েছিল তাদের কেউ আর বেশি দিন বেঁচে থাকে না। তারা সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে নানান দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু তাদের এই দুর্ঘটনা পড়ে হঠাৎ মৃত্যুগুলো কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি সেই আত্মাগুলো প্রতিশোধ নেওয়া ছিল, এটা কেউ জানে না। এরপর থেকে সেই অভিশাপ নেমে আসে এই গ্রামের মানুষের উপরে। এই গ্রামে কেউ মারা গেলে তাকে এই কবরস্থানে দেওয়া হতো। তখনও কেউ জানতো না যে ওই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে। তাই তাদের আত্মা কখনোই শান্তি বা মুক্তি পেত না। সেই কবরস্থানের আত্মাগুলো তাদের আত্মাকে অভিশপ্ত করে ফেলতো। সেই আত্মাগুলোর ভেতরে ভালো জিনিসগুলো তারা কেড়ে নিত, আর তার ভেতরে আরও অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে তাকে তার পরিবারের কাছে পাঠাতো। এরপর সেই আত্মাটা তার পরিবারে একজন একজন করে সদস্য
কে দেখা করে এবং তাদেরকে ইচ্ছে করে নানান দুর্ঘটনার শিকার বানায় এবং তারা সাথে করে ওপার দুনিয়া নিয়ে যায়। এরপরে এই গ্রামে অনেকগুলো মানুষ এই কবরস্থানে কবর দেওয়া হয় এবং তাদের পরিবারের সাথে ঠিক একই ঘটনা ঘটে। তাদের পরিবারের সদস্যরা ঠিক একইভাবে দুর্ঘটনায় মারা যায়। এইভাবে এই গ্রামে অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে যায়। যাওয়ার পরে এই গ্রামের মানুষগুলো তাদের অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পারে নিশ্চয় এই কবরস্থানকে সেই আত্মাগুলো অভিশাপ করে রেখেছে, তাই এরকম অঘটন ঘটেছে। তাই এই গ্রামবাসী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 12 বছর ধরে এই কবরস্থানে কারো কবর দেওয়া নিষিদ্ধ করে দেয়। এরপর তারা নতুন একটা কবরস্থান তৈরি করে আজ পর্যন্ত সেখানে আমরা নতুন লাশের কবর দিই। কিন্তু 12 বছর ধরে এই কবরস্থানকে নিষিদ্ধ করা হলো, প্রায় প্রতি বছর এখানে আমাদের নিষেধ অমান্য করে একটা না একটা পরিবার এসে তোমাদের মতো করে তাদের পরিবারের কোনো সদস্যকে এখানে কবর দিয়ে যায় এবং তাদের সাথে ঠিক একই ঘটনা ঘটে। তোমাদের পরিবারে ঠিক একই ঘটনা ঘটছে। তোমরা সেই অভিশাপের শিকার হয়েছো। তোমার বাবার আত্মা আবার ফিরে এসে তোমার পরিবারের সব সদস্যদের ধীরে ধীরে দেখা দেয় এবং তাদেরকে নানান দুর্ঘটনায় ফাঁদে ফেলে খুন করে। এখন হয়তো শুধু বাকি তুমি। এত সব ঘটনা বাবার কবরে দেওয়ার আগে আপনি কেন আমাদের বলেননি? আবির: বলার অনেক চেষ্টা করেছিলাম তোমার বড় ভাইকে, কিন্তু সে আমার পুরো কথাটা শুনেই না। সে এর আগে আমায় গণ্ডমূর্খ বলে তাড়িয়ে দেয়। তোমাদেরকে অনেক সতর্ক করা হয়েছিল যে এই কবরস্থান তোমার বাবার কবর দিও না, কিন্তু তোমরা আমার কারো কথাই শোনোনি। যদি আমরা একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আমাদের পরিবারটা আজ এই অবস্থা হতো না। কিন্তু এখন কি আমার মৃত্যু নিশ্চিত? এই অভিশাপ থেকে বাঁচার কি আর কোনো উপায় নেই? হয়তো আছে, তবে উপায়টা আমার জানা নেই। আমি একটা বড় হুজুরের ঠিকানা দিচ্ছি, হয়তো সে তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারে। কিন্তু কিন্তু কি ইমাম সাহেব? জানি হয়তো কথাটা শুনে তুমি আরও বেশি ভয় পেয়ে যাবে, কিন্তু এর আগেও অনেকে এই বিষয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি তাদেরকে সেই ঠিকানা দিয়ে তার কাছে পাঠাই। এরপর থেকে আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি জানি না যে হুজুর তাদের কি পরামর্শ দেয় এবং তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছতে পারে কি না। কিন্তু তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও। ইমাম সাহেবের এই কথাগুলো শুনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। আবির জানে সে সেখানে না গেলে তার মৃত্যু তাকে কোথাও যাবে না। এরপর আবির ইমাম সাহেবের কাছ থেকে সেই বড় হুজুরের ঠিকানা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বড় হুজুরের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায়। তবে সে পথে সে অনেক বিপদের সম্মুখীন হয়। এরপর সে বড় হুজুরের কাছে গিয়ে তার ঘটনা সব খুলে বলে। আবিরের কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে রইল। এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে আবিরকে বলল, এটা তো হওয়ারই কথা ছিল। তোদেরকে তো আগের থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তাও তোরা শুনিসনি। ভুলের মাসুল সবাইকে দিতে হবে, তাই তোর পরিবারের সবাইকে দিতে হয়েছে, এবার তুইও দিবি। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? সেই শ্রমিকগুলোর আত্মাদের মুক্তি দিয়ে কবরস্থানকে এবার অভিশাপ মুক্ত করা কি পুরোই অসম্ভব? আবির: হ্যাঁ, এটা কিছুতেই সম্ভব না, কারণ যারা সেই শ্রমিকগুলোকে মৃত্যুর জন্য দায়ী ছিল এবং বাকি নিরাপদ শ্রমিকগুলোকে খুন করেছিল, তাদের সবাইকে সেই অভিশপ্ত আত্মাগুলো খুন করে ফেলছে। তারপরে তাদের অভিশপ্ত আত্মাগুলো কেন এখন মুক্তি বা শান্তি পেল না, এটা কারো জানা নেই। তাই সেই কবরস্থান অভিশাপ মুক্ত করার আর কোনো উপায় আমার জানা নেই। তবে তুই চাইলে তুই নিজে ওই অভিশাপ থেকে মুক্ত হতে পারিস, তুই নিজের জীবনটা বাঁচাতে পারিস। তুই কিন্তু কীভাবে? তুই এখন ওই অভিশপ্ত কবরস্থানটাতে যাবি, তারপর তোর বাবার যেখানে কবর দিয়েছিল সেটা খুঁড়বি। কবর খোঁড়ার পর তার কাফনের মোড়া লাশটা কবর থেকে উঠাবি। এরপর অন্য যে কোনো একটা কবরস্থানে আবার তার কবরটা দিয়ে দিবি। এরপর তোর বাবার আত্মা মুক্তি পেয়ে যাবে আর তোর কোনো বিপদ হবে না, তুই বেঁচে যাবি। যদি তুই এই অভিশাপটা এরপরও শেষ হবে না, এরপর অন্য কোনো পরিবার আবার তাদের পরিবারের কোনো সদস্যকে ওই অভিশপ্ত কবরে দিলে তাদের পরিবার আবার এই একই রকম পরিস্থিতি পড়বে। কেউ মুক্তি পাবে না, সবাই ওপারে চলে যাবে। তবে তুই একটা কথা মনে রাখিস, তুই যখন কবর খোঁড়া শুরু করবি তখন সেই কবরস্থানে অনেক আত্মা তোকে বাধা দেওয়ার চেষ্টা করবে, নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। তবে তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুই যদি অর্ধেক কবর খোঁড়ার পর ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে তারা তোকে আর বাঁচতে দিবে না, অথবা তুই পুরো পাগল হয়ে যাবি। সেই বড় হুজুরের কথাগুলো শুনে তার কাছ থেকে বিদায় নিয়ে আবির আবার গ্রামের দিকে রওনা দিল। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আবিরের প্রায় রাত হয়ে গেল। সেই গ্রামের একজনের কাছ থেকে একটা কোদাল আর একটা লাইট নিয়ে ধার নিল। এরপর সেই কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই কবরস্থানে এমনি দিনের বেলা গেলেই যে কেউ ভয় পেয়ে যাবে। আর আবির রাতের অন্ধকারে লাইটের আলোতে একা একা সেই কবরস্থানে যায়। এটা ভেবে ভয়ে আবিরের গলা প্রায় শুকিয়ে যাচ্ছে, তার শরীরের রক্ত যেন
ঠান্ডা হয়ে যাচ্ছিল, শরীরের রোমগুলো অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে যাচ্ছিল। আবির ভয়ে ভয়ে তার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর ধীরে ধীরে তার বাবার কবরটা খুঁড়তে থাকলো। আবিরের মনে ভয় যেন আরও বেড়ে যাচ্ছিল। হঠাৎ আবিরের মনে হয় অনেকগুলো অশরীরী আত্মা তার পেছনে দাঁড়িয়েছে, তারা তাকে কবরটা খুঁড়তে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা তাকে কবর খুঁড়তে নিষেধ করছে। কিন্তু আবির সেদিকে লক্ষ্য না করে কিছুটা সাহস এনে কবরটা খুঁড়তে লাগলো। তার মনে হচ্ছিল নানান অজানা শক্তি তার কাছে এসে ভিড় জমাচ্ছিল। এরপর আবিরের মনে হয় যে তার পেছন থেকে তার বাবা, মা, আসিফ, শাম্মী, অনিকা তাকে ডাকছে, তাকে এই খবর খুঁড়তে নিষেধ করছে। কিন্তু আবির এটাকেও পাত্তা দেয় না, সে জানে এই সবই ধোঁকা। এরপর সে কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়তে খুঁড়তে সে লক্ষ্য করে যে এই কয়েক মাসে বাবার কবরে দেওয়া বাঁশ, মাটি সব মাটিতে মিশে গেছে। এরপর কবরটা আরেকটু খুঁড়তে সে তার বাবার পায়ের সাথে কোনো একটা শরীর স্পর্শ পায়। সাথে সাথে ভয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরপর আবির হাত দিয়ে কবরের নিচে মাটি সরাতে থাকে। কিছুক্ষণ মাটি সরানোর পর আবির যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে হালকা লাইটের আলোতে দেখলো যে কাফনে মোড়ানো তার বাবার লাশটা কবরের ভিতরে পড়ে রয়েছে। তার বাবার লাশটার চোখ খোলা, চোখ দুটো যেন সোজা আবিরের দিকে তাকিয়েছে। মনে হচ্ছে চোখ দুটো যেন এখনও বেঁচে আছে, আর একটু পরে হয়তো লাশটা তাকে টেনে কবরে শুইয়ে দিবে। কি ভয়ঙ্কর লাশটার চেহারা! আবির যেন তার বাবার লাশটাকে চিনতেই পারছে না। লাশটাকে এই অবস্থায় দেখে আবির যতটা না ভয় পায় তার চেয়ে বেশি অবাক হয়, কারণ তার বাবাকে কবর দিছে প্রায় কয়েক মাস হয়ে গেল। এতদিন বাবার লাশ পচে গলে মাটিতে মিশে যাওয়ার কথা ছিল, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে হয়তো একটু আগে কেউ এসে এখানে কবর দিয়ে গেছে। এখনও দাফনের কাপড়টা নতুন রয়েছে, আর কবরের উপরের মাটি শক্ত হলো, লাশের পাশের মাটিগুলো পুরোই ঝুরঝুরে, আর তার উপর আবার লাশটার চোখ খোলা। আবির কিছুটা বুঝতে পারে এটা হয়তো এই অভিশপ্ত কবরস্থানের আত্মাগুলোর অভিশাপের ফল। এরপর আবির আর বেশি কিছু না ভেবে তার বাবার লাশটা কাঁধে নিয়ে গ্রামের অন্য একটা কবরস্থান থেকে ছুটতে চায়। তার হাতে লাইট আর কোদাল ছিল। এরপর অনেকটা পথ ছোটার পর আবির অবশেষে গ্রামের নতুন কবরস্থানে পৌঁছায়। এরপর দ্রুত সেখানে একটা নতুন কবর খুঁড়ে এবং তার বাবার লাশকে আবার সেখানে কবর দেয়। এরপর আবির সেই কবরস্থানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিজেও বুঝতে পারছিল না যে সে কয়েক মুহূর্তের ভেতরে কত বড় ভয়ঙ্কর কাজ করছে। এরপর হঠাৎ আবিরের মাথাটা ঘুরতে থাকে, আর সে সাথে সাথে সেই নতুন কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আবির যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা মসজিদে। তার মাথার পাশে সেই ইমাম সাহেব চুপচাপ বসে আছেন। আবির উঠে বেশ অবাক হয়, সে কিছুই বুঝতে পারে না। এরপর ইমাম সাহেব তাকে সব ঘটনা খুলে বলেন। আসলে আবির রাতে নতুন কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সারা রাত সেখানে পড়েছিল। এরপর ফজরের নামাজের পর গ্রামের কিছু লোক তাকে সেখানে পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে উঠিয়ে মসজিদে নিয়ে যায়। এরপর আবির ইমাম সাহেবকে বাকি ঘটনা খুলে বলল। গতকাল বড় হুজুরের কাছে যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত ঘটা সব ঘটনা আবির ইমাম সাহেবকে খুলে বলল। এরপর ইমাম সাহেব কিছুটা হতাশা আর করুণ দৃষ্টিতে আবির দিকে তাকিয়ে বলেন, তুমি তো বেঁচে গেলে, কিন্তু তোমার পরিবারের বাকি সদস্যদের আর ফিরিয়ে আনতে পারলে না। আমি ভাবছি এরপর যে সকল পরিবারগুলো এখানে এসে তাদের অভিশপ্ত কবরস্থানে তাদের পরিবারের সদস্যদের কবর দেবে তাদের কী হবে? তাদের সাথেও তো ঠিক একই ঘটনা ঘটবে। তারা প্রথমে আমাদের কারো কথা বিশ্বাস করবে না, এরপরে বিপদে পড়বে। কোনোভাবে যদি এই কবরস্থানকে অভিশাপমুক্ত করা যেত তাহলে হয়তো সবচেয়ে ভালো হতো। তাহলে আর কোনো নিরাপদ প্রাণকে অকালে ওপারের দুনিয়ায় পাড়ি জমাতে হতো না। ইমাম সাহেব কথা শুনে আবির কিছুক্ষণ নীরব থেকে এরপর ইমাম সাহেবকে বলল, হয়তো এই কবরস্থানকে অভিশাপমুক্ত করার একটা উপায় আমার জানা আছে। আবিরের কথা শুনে ইমাম সাহেব পুরো আঁতকে উঠলেন এবং অবাক হয়ে বললেন। এরপর অনেকটা কৌতূহল আর উদ্দীপনার সাথে আবির কাছে জানতে চাইলেন, কী উপায় আছে, আর এই উপায় তুমি জানলে কি করে? এরপর আবির কিছুটা ঠান্ডা মাথায় উত্তর দিল, আমার বাবার লাশ এই কবরস্থানে কবর দেওয়ার পর তার আত্মা অভিশাপ হয়, আর এরপর যখনই ওই কবরস্থান থেকে তার লাশ উঠিয়ে অন্য কবরস্থানে কবর দিলাম, তারপরে তার মুক্তি হয়ে গেল। ঠিক একইভাবে কবরস্থানে শখানেক শ্রমিকের লাশকে জানাজা ছাড়া রক্তাক্ত অবস্থায় কবর দেওয়ার কারণে হয়তো তারা এখনও অভিশপ্ত হয়ে আটকে রয়েছে। তারা তাদের মৃত্যুর প্রতিশোধ নিলেও এখনও তাদের আত্মা মুক্তি পায়নি। এখনও তার কবর খুঁড়ে তাদের লাশগুলো পাওয়া যাবে না। তবে সেই শ্রমিকগুলো শরীরে বিভিন্ন হাড়গোড় খুঁজে পাওয়া যেতে পারে। আমরা পুরো কবরটা খুঁড়ে সেই লাশগুলো হাড়গোড় বের করে আমরা তাদের জানাজা পড়ব। এরপর ভিন্ন একটা জায়গায় তাদের হাড়গুলো কবর দিব। তারপর হয়তো এই শ্রমিকগুলো অভিশপ্ত আত্মা মুক্তি পাবে এবং এই কবরস্থানটা অভিশাপমুক্ত হবে। আবিরের যুক্তিটা শুনে ইমাম সাহেবের মুখে হাসি ফুটল। সে বুঝতে পারলো যে আবিরের কথাগুলো পুরো ঠিক। সে ভাবতে লাগলো আসলে সেই শ্রমিকগুলোর সাথে অনেক অন্যায় করা হয়েছিল, তাই তাদের কঙ্কালগুলো যদি জানাজা দেওয়া হয় তাহলে হয়তো তাদের আত্মাগুলো মুক্তি পেতে পারে। এরপর আবির এবং ইমাম সাহেব সেই বড় হুজুরকে
গ্রামে আহ্বান করলেন। এরপর তাদের এই আত্মাগুলোকে কীভাবে মুক্ত করা যায় সেই আবির গুছিয়ে বলেন। আবিরের কথা সেই বড় হুজুরে পছন্দ করলো, সেও তাদের সাথে একমত হলো। এরপর গ্রামের মানুষদের সাথে কথাগুলো আলোচনা করে সবাই গ্রামের তাদের একমত হলো। এরপর তারা সিদ্ধান্ত নেয় এবং সেই অভিশপ্ত কবরস্থানটা তারা পুরোটা খুঁড়বে। এই পর্যন্ত এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছে সবার কঙ্কালগুলো উঠিয়ে আবার জায়নামাজে নামাজ পড়বে তারা, যাতে করে অকালে কারো জানাজার নামাজ পড়তে না হয়। যেই কথা সেই কাজ। তারা তখন থেকে পুরো কবরস্থানটা খোঁড়া শুরু করে। এরপর সেই গণকবরটাও তারা খোঁড়ে। এরপর ওইসব কঙ্কালগুলোকে তারা একত্রিত করতে হয়। এরপর ইমাম সাহেব গ্রামের সবাইকে নিয়ে জানাজায় নামাজ পড়েন। জানাজায় নামাজের পর সেই কঙ্কালগুলো কাফনে মোড়ে নতুন কবরস্থানে কবর দেওয়া হয়। আসলে আবিরের ধারণা সঠিক হয়। এরপর সেই সকল শ্রমিক অভিশাপে আত্মাগুলো মুক্তি পায়। সেই কবরস্থানও এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পায়। এরপর সেই কবরস্থানটা আবার মেরামত করে সেই গ্রামের নতুন লাশদের কবর দেওয়া শুরু করে গ্রামবাসী। কিন্তু এরপর থেকে আর কোনো গ্রামবাসী বা তার পরিবার আর এই ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়নি। এরপর থেকে গ্রামের সবাই স্বাভাবিকভাবে দিন কাটাতে থাকে। এদিকে আবির অনেক কষ্টে তার আপনজনদের স্মৃতি ভুলে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। যদিও এই অভিশাপে মারা যাওয়া আর কেউ এই পৃথিবীতে আর ফিরে আসে না, তাও একটা সুন্দর সমাপ্তি ঘটে এই অভিশপ্ত কবরস্থানের। সমাপ্ত। অভিশপ্ত কবরস্থান। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।